আচ্ছা, শুরু করা যাক আজকের আলোচনা। কখনো কি ভেবে দেখেছেন কিছু কথা বা লেখা কেন আমাদের মনে গেঁথে যায়? কেন কিছু ভাষণ এত শক্তিশালী হয়, বা কিছু বিজ্ঞাপন এত সহজে আমাদের মন জয় করে নেয়? এর পেছনে কাজ করে কিছু গোপন কৌশল। আজ আমরা ভাষার সেই সব অলংকারের রহস্যই ভেদ করব, যেগুলোকে ইংরেজিতে বলে ফিগার্স অব রেটরিক। তো এই যাত্রায় আমরা কি দেখব? প্রথমে তো ভাষার এই অলংকার জিনিসটা আসলে কি সেটার সাথে একটা পরিচয় হবে। এরপর আমরা দেখব তুলনা আর রূপকের খেলা, তারপর ডুব দেব বিপরীত সব ধারণার সৌন্দর্যে, জানব কিভাবে সামান্য শব্দ আর প্রাণের ছোঁয়ায় ভাষা একদম জীবন্ত হয়ে ওঠে, আর সবশেষে যা কিছু শিখলাম সব এক নজরে ঝালিয়ে নেব। এই যে আমরা অলংকার বলছি, এগুলো আসলে আর কিছুই না। এগুলো হলো সেই বিশেষ কৌশল যা দারুণ সব সাহিত্য, বিখ্যাত ভাষণ, এমনকি আমাদের প্রতিদিনের দেখা বিজ্ঞাপনের সেই সব মনে রাখার মতো লাইনগুলোর পেছনে কাজ করে। এগুলো কিন্তু ভাষাকে শুধু সুন্দর করে না, ভাষাকে করে তোলে অনেক বেশি শক্তিশালী। একটু ভাবুন তো, একটা ক্লাসিক কবিতা, একটা খুবই চতুর বিজ্ঞাপন আর একটা আগুন ঝরানো বক্তৃতা, এই তিনটা একদম আলাদা জিনিসের মধ্যে মিল কোথায় থাকতে পারে? মিল একটাই, আর সেটা হলো রেটরিক বা ভাষার অলংকারের একেবারে সচেতন ব্যবহার। আর ঠিক এই জিনিসটাই সাধারণ কথাকে অসাধারণ করে তোলে। চলুন তাহলে আমাদের এই অলংকারের জগতে ঢোকা যাক। আর শুরুটা করব সবচেয়ে পরিচিত একটা জিনিস দিয়ে, সেটা হলো তুলনা। আমরা দেখব কিভাবে দুটো আলাদা জিনিসকে পাশাপাশি রেখে ভাষায় একটা একদম নতুন মাত্রা যোগ করা যায়। প্রথমেই আসি সিমিলি বা উপমার কথায়। এটা হলো সবচেয়ে সহজ আর সরাসরি তুলনা। এর মূল চাবিকাঠিটা কি জানেন? ওই যে লাইক বা অ্যাজ শব্দ দুটো। মানে বাংলায় আমরা যেমন বলি মতো বা যেন, এই শব্দগুলোই দুটো আলাদা জিনিসের মধ্যে একটা ব্রিজ বা সেতু তৈরি করে দেয়। এই উদাহরণটা দেখুন, সে চিতার মতো দৌড়ায়। আহা, কি সহজ একটা বাক্য, কিন্তু সাথে সাথে মনের মধ্যে গতির একটা ছবি চলে এলো, তাই না? এখানে ওই মতো শব্দটাই আসল কাজটা করেছে। মানুষটার দৌড়ের সাথে চিতার গতির তুলনা করে দিয়েছে, আর মুহূর্তের মধ্যে আমরা বুঝে গেলাম তার দৌড়টা ঠিক কতটা তেজ। এখন সিমিলির পরেই আসে ম্যাটাফা বা রূপক, আর এই দুটোর মধ্যে পার্থক্যটা কিন্তু বেশ মজার। সিমিলি যেখানে মতো শব্দটা ব্যবহার করে একটা তুলনা করে, ম্যাটাফার কিন্তু অত ভদ্রতার ধার ধারে না। ম্যাটাফার আরও এক ধাপ এগিয়ে সরাসরি বলে দেয় সে যুদ্ধক্ষেত্রে একটা সিংহ। দেখুন, এখানে কিন্তু সিংহের মতো বলছে না, সরাসরি সিংহই বলছে, কোনো তুলনা নয়, একদম এক করে দেওয়া। এতে কি হয় জানেন? আমাদের যুক্তিবাদী মনটাকে পাশ কাটিয়ে কথাটা সরাসরি আবেগে গিয়ে লাগে, আর এই কারণেই ম্যাটাফার অনেক বেশি শক্তিশালী শোনায়। আচ্ছা, তুলনা তো অনেক হলো। এবার চলুন এমন কিছু অলংকারের দিকে যাই যেগুলো বিপরীত বা উল্টো ধারণা ব্যবহার করে ভাষায় একটা দারুণ চমক তৈরি করে। বৈপরীত্যের মধ্যেও যে একটা সৌন্দর্য আছে, সেটাই এখন আমরা দেখব। প্রথমেই আছে অক্সিমরন। নামটা একটু খটমট হলেও জিনিসটা দারুণ। এখানে দুটো একদম বিপরীত শব্দকে পাশাপাশি বসিয়ে দেওয়া হয়। যেমন ধরুন সুইট সরো বা মধুর দুঃখ। আরে, দুঃখ আবার মধুর হয় নাকি? কিংবা ডেফেনিং সাইলেন্স, মানে কান ফাটানো নীরবতা। নীরবতা কি করে কান ফাটিয়ে দেয়? এই যে আপাতদৃষ্টিতে একটা অসম্ভব ব্যাপার, এটাই আমাদের একটু থামিয়ে দেয়, ভাবতে বাধ্য করে। আর এর মধ্য দিয়েই একটা গভীর অর্থ বেরিয়ে আসে। এই লাইনটা নিয়ে একটু ভাবা যাক তো, শিশুই মানুষের জনক। শুনলে কেমন ধাঁধার মতো লাগে, তাই না? একটা শিশু কি করে একজন পূর্ণবয়স্ক মানুষের জনক বা বাবা হতে পারে? এখানে কিন্তু প্যারাডক্সের আসল মজাটা লুকিয়ে আছে। প্যারাডক্স জিনিসটাই হলো একটা ধাঁধার মতো, মানে একটা কথা যা শুনলে প্রথমে মনে হবে স্ববিরোধী বা অযৌক্তিক, কিন্তু একটু গভীরে ভাবলেই দেখবেন তার ভেতরে একটা গভীর সত্য লুকিয়ে আছে। যেমন ওই যে বললাম শিশুই মানুষের জনক, এর আসল মানে হলো আজকের শিশুর চিন্তাভাবনা, তার অভিজ্ঞতা, তার শেখা জিনিসগুলোই কিন্তু তার ভবিষ্যৎ চরিত্রটা তৈরি করে দেবে। মানে তার ভেতরের শিশুটাই তাকে বড় বলায় পরিচালনা করবে। এরপরে আছে অ্যান্টিথেসিস। এখানে একটা বাক্যের দুটো অংশে দুটো বিপরীত ধারণাকে পাশাপাশি রেখে একটা ভারসাম্য তৈরি করা হয়। যেমন এই বিখ্যাত কথাটা,
ম্যান প্রপোজেস গড ডিসপোজেস, অর্থাৎ মানুষ প্রস্তাব করে আর ঈশ্বর তা নিষ্পত্তি করেন। দেখুন, একদিকে মানুষের ইচ্ছা আর পরিকল্পনা, আর ঠিক তার বিপরীতে আছে ঈশ্বরের বা ভাগ্যের চূড়ান্ত সিদ্ধান্ত। এই দুটো বিপরীত ধারণাকে পাশাপাশি রাখায় বক্তব্যটা অনেক শক্তিশালী হয়ে উঠেছে। আইরনি বা বিদ্রূপের সাথে তো আমরা সবাই পরিচিত। সোজা কথায় যা বলা হচ্ছে তার আসল মানেটা ঠিক তার উল্টো। ধরুন, ঝুম বৃষ্টিতে ভিজে একাকার, এর মধ্যে যদি কেউ বলে, বাহ কি চমৎকার আবহাওয়া, তখন আমরা সবাই বুঝি সে আসলে কি বলতে চাইছে। এই যে কথার আক্ষরিক অর্থ আর আসল পরিস্থিতির মধ্যে ফারাক, এটাই হলো আইরনি। আচ্ছা, অনেক তো হলো অর্থ আর যুক্তির খেলা। চলুন এবার এমন কিছু অলংকারের জগতে যাই যেগুলো সরাসরি আমাদের কানকে আর কল্পনাকে ছুঁয়ে যায়। এগুলো ভাষাকে আরও বেশি জীবন্ত আর শ্রুতি মধুর করে তোলে। শুরুতেই আছে অ্যালিটারেশন বা অনুপ্রাস। এটা হলো শব্দের সুরের খেলা। মানে একটা লাইনে যখন একই ব্যঞ্জনধ্বনি বারবার ফিরে আসে, তখন একটা ছন্দ তৈরি হয়। যেমন কাক কালো কোকিল কালো, শুনছেন? ক ক ক, এই ধ্বনিটা বারবার আসায় শুনতে বেশ ভালো লাগছে, একটা মিউজিকের মতো অনুভূতি হচ্ছে। এরপরে আসছে অনোমাটোপোইয়া। এটা সম্ভবত সবচেয়ে মজার আর সরাসরি অলংকার। এখানে শব্দগুলো শুনতে ঠিক সেটার অর্থের মতোই লাগে। মানে শব্দটা নিজেই তার আওয়াজের অনুকরণ করে, কোনো ব্যাখ্যারই দরকার হয় না। যেমন ধরুন, বাজ শব্দটা বলার সাথে সাথেই কানে যেন মৌমাছির গুনগুন আওয়াজটা বেজে ওঠে, তাই না? অথবা এই শব্দটা ক্ল্যাং, এটা শুনলেই মনে হয় যেন দুটো ধাতু বা তলোয়ারের মধ্যে বাড়ি লাগলো, একটা ঝনঝন শব্দ হলো। আর হিস, এই শব্দটা শুনলেই তো শির দাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যায়, ঠিক যেন একটা সাপের সতর্কবাণী। এবার আসি পার্সনিফিকেশন বা ব্যক্তিবাচক রূপকের কথা। এটা হলো ভাষাকে দিয়ে জাদু দেখানোর মতো। মানে কোনো জড় বস্তু বা ধারণাকে মানুষের মতো গুণ বা অনুভূতি দিয়ে দেওয়া। যেমন যখন কেউ লেখে, সূর্যটা আমার দিকে তাকিয়ে হাসল। সূর্য তো হাসতে পারে না, তাই না? কিন্তু এভাবে বললে মনে হয় সূর্যটা যেন জীবন্ত, তারও মন আছে। এতে প্রকৃতি বা জড়জগৎটা আমাদের অনেক কাছের হয়ে ওঠে। আচ্ছা, এটা একটু কৌশলী, মনোযোগ দিয়ে শুনতে হবে। ট্রান্সফার্ড এপিথেট। ধরুন, একটা বাক্য হল, সে একটা নিদ্রাহীন রাত কাটালো। এখন প্রশ্ন হল, রাত কি নিজে নিদ্রাহীন হতে পারে? না তো। আসলে মানুষটা ছিল নিদ্রাহীন, ঘুমাতে পারছিল না। এখানে কি করা হলো, ওই লোকটার বিশেষণ নিদ্রাহীন, সেটাকে তার ওপর থেকে সরিয়ে রাতের ওপর বসিয়ে দেওয়া হলো। মানে বিশেষণটাকে এক জায়গা থেকে ট্রান্সফার করে আরেক জায়গায় দেওয়া হলো। এইটাই হলো ট্রান্সফার্ড এপিথেট। তো আমরা বেশ কয়েকটা দারুণ অলংকার সম্পর্কে জেনে ফেললাম। চলুন এবার সব শেষে যা কিছু আলোচনা হলো তা একবার এক ঝলকে দেখে নিই, তাহলে পুরো ব্যাপারটা মাথা একদম পরিষ্কার হয়ে যাবে। এটাকে বলতে পারেন আমাদের আজকের আলোচনার একটা চিট শিট। এক নজরে দেখে নেওয়া যাক। সিমিলি মানে হলো মতো বা যেন দিয়ে তুলনা। মেটাফোর হলো আরও সরাসরি একেবারে রূপক। অক্সিমরনে দুটো বিপরীত শব্দকে একসাথে বসানো হয়। প্যারাডক্স হলো সেই সব কথা যা শুনতে অবিশ্বাস্য লাগলেও আসলে সত্যি। অ্যালিটারেশন মানে একই ধ্বনির বারবার ব্যবহার। অ্যান্টিথিসিস হলো দুটো বিপরীত ধারণাকে পাশাপাশি রাখা। আয়রনি হলো যখন কথার আসল মানেটা হয় উল্টো। অনোমাটোপিয়া হলো আওয়াজের অনুকরণ করা শব্দ। পার্সনিফিকেশন হলো জড়বস্তুকে প্রাণ দেওয়া। আর সব শেষে ট্রান্সফার্ড এপিথেট, যেখানে বিশেষণকে ভুল জায়গায় বসানো হয়। তো ভাষার এই গোপন কোডগুলো তো এখন জানা হয়ে গেল। এখন থেকে যখন কোনো কবিতা পড়বেন, গান শুনবেন বা কোনো বিজ্ঞাপন দেখবেন, তখন কি এই অলংকারগুলো চোখে পড়তে শুরু করবে? ভাষাকে এই নতুন দৃষ্টি দিয়ে দেখার আর আবিষ্কার করার অভিজ্ঞতাটা কিন্তু দারুণ মজার হবে।